একসময় বাংলার বিশাল অংশ জুড়ে আধিপত্য স্থাপন করেছিলেন জমিদারগণ। বাংলায় তাদের আগমনের প্রধান উদ্দেশ্যই ছিল ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। তাঁত, মসলিন, চাল, ডাল, তেল, নুনে সমৃদ্ধ বাংলার বিশাল একটি অংশ জাহাজে চলে যেত বিলেতে। নদী কেন্দ্রিক এলাকাগুলোকে ঘিরেই গড়ে উঠেছিল কুঠির বা বাসস্থান। ব্যবসায়ী বাবুগণ তাদের বাড়ি নির্মাণ করেছিলেন অত্যন্ত শৌখিনতার সঙ্গে, যার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার আনাচে কানাচে। 1971 সালের যুদ্ধের সময় পালিয়ে যাওয়া জমিদারদের এই কারুকার্য খচিত পুরনো বাড়িগুলোর এক একটা ইট যেন ইতিহাসের কথা বলে। তেমনি এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবাবগঞ্জের পুরনো জমিদার বাড়িগুলো। ইছামতি নদী তীরবর্তী হওয়ায় খুব সহজেই নবাবদের চোখে পড়েছিল এই নবাবগঞ্জ। নবাবগঞ্জের পুরোটা জুড়ে এইসব স্থাপত্য ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কলাকোপা এবং বান্দুরা এলাকায়। জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্প বিস্তার ঘাটাঘাটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেই সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ি সহ আরো কত স্থাপনা। আর এইসব স্থাপনার কিছু কথা এবং ভিডিও এই বোকা ওমর ব্লগের সেরা পাতায় এবং খাতায় লিখে রাখতে আরম্ভ করি। মজার ব্যাপার হলো কোকিল পেয়ারে জমিদার বাড়ির সন্নিকটে রয়েছে শ্রী লোকনাথ সাহার বাড়ি, তেলিবাড়ি, কলাকোপা আনসার ক্যাম্প, উকিল বাড়ি, দাস বাড়ি, জজ বাড়ি, পাইন্না বাড়ি, আরো অনেক বাড়ি। আমার ব্যক্তিগত মতামত হলো এই সবকটি স্থাপনা হলো কোকিল পেয়ারি জমিদার বাড়ির অংশ। কেননা তৎকালীন কোনো জমিদার বাড়ির সপাচকের মধ্যে অন্য কোনো ধনাঢ্য ব্যক্তির ভবন নির্মাণ করা সে যুগে ছিল অসম্ভব ব্যাপার। কলাকোপা এবং বান্দুরার স্থাপনাগুলো নির্মিত হয়েছে গ্রিক আর্কিটেকচারের আদলে।
ইতিহাস আসলে একটা ঘোলাটে বিষয়। আমরা যারা ইতিহাসের পাতায় বর্তমানে অবস্থান করি, তারা শত বছরের পুরনো ইতিহাস সম্পর্কে প্রায় ঘোলা জলে ডুব সাঁতার কাটি। জমিদার বাড়ির খোঁজে হেতায় সেতায় ঘুরে বেরিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা কিছু কথা বলতে পারি। ইতিহাস আসলে এক বড় নির্ভরশীল তথ্যসূত্র, যার উপর আপনাকে বিশ্বাস করতে হবে এবং আস্থা রাখতে হবে। তথ্যসূত্র যদি কোনো মিথ্যাকে চমৎকার মরানো সত্য বলে আপনার নিকট উপস্থাপন করে, আপনার তখন কোনো কিছুই করা থাকে না। নবাবগঞ্জের আরেকটি অন্যতম প্রাচীন নিদর্শন হলো আন্দারকোঠা। এটি খেলারামের বিখ্যাত বিগ্রহ মন্দির বলে পরিচিত। বিশাল একটি পুকুর পাড়ে 2 তলা বিশিষ্ট আন্দারকোঠায় রয়েছে 9টি গম্বুজ। গম্বুজগুলো দেখতে ছনের ঘরের মতো। মাঝখানেরটি সবচেয়ে বড়, যা দেখতে পূজার বেদির মতো। আন্দারকোটার মাটির নিচতলায় রয়েছে অনেকগুলো কুঠুরি। একসময় সিঁড়ি দিয়ে মাটির নিচতলায় যাওয়া যেত, তবে সিঁড়িগুলো ভেঙে যাওয়ায় এখন আর যাওয়া যায় না। আর উপরের তলায় যাওয়া সিঁড়িগুলো ভেঙে গিয়েছে, তবে এত কিছুর পরেও বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। এই বাড়িটি নিয়ে একটি লোককাহিনী প্রচলিত রয়েছে। এটি ছিল একটি 5 তলা ভবন। এক রাতে 3টি তলা ডেবে যায় মাটির নিচে। ভবনের উপর তলায় রয়েছে বড় একটি চৌবাচ্চা। জনশ্রুতি রয়েছে, খেলারাম ধনীদের ধন দৌলত ডাকাতি করে গরিবের মাঝে দান করতেন। এই বাড়ি থেকে একটি সুড়ঙ্গ পথ ইছামতি নদীর পার পর্যন্ত গিয়েছিল। নদীপথে ধন সম্পদ এনে এই সুড়ঙ্গ পথে বাড়িতে নিয়ে আসতেন খেলারাম। এছাড়াও বাড়িটির পাশে একটি বিরাট পুকুর রয়েছে। ভবনটির উপরের তলায় একটি বড় চৌবাচ্চা আছে। কথিত আছে, জমিদার খেলারামের মা একদিন তার সন্তানের কাছে দুধ খেতে চাইলে তিনি তার মায়ের জন্য এই চৌবাচ্চাটি বানানোর নির্দেশ দেন। পরে সেই বিশাল চৌবাচ্চায় দুধ ও কলা পরিপূর্ণ করে তার মাকে সেই চৌবাচ্চায় নামিয়ে দেন। মা সাঁতার কেটে মনের স্বাদ মিটিয়ে দুধ পান করেন বলে ইতিহাসে জানা যায়। রাস্তা দিয়ে যত হাঁটছি ততই পুরনো ভবনগুলো নজরে আসছে।
আসলে এই কলাকোপায় কত যে জমিদার বাড়ি এবং রাজবাড়ি এবং স্থাপনা আছে তা একদিনে দেখে এবং গুণে শেষ করা যাবে না। আমাকে আবার এই জনপদে আসতে হবে। আমি যতই দেখছি তত আমার আগ্রহ বেড়ে যাচ্ছে। একসাথে এত পুরনো ভবন আমি আর কোথাও লক্ষ্য করিনি। কোকিল পেয়ারি জমিদার বাড়ির পিছনে নবাবগঞ্জ আনসার ক্যাম্প। এই ক্যাম্পের ভেতরে বেশ অনেকগুলো রাজকীয় ভবন রয়েছে। আমার একটা প্রশ্ন মনের ভেতর থেকেই যায়, এই আনসার ক্যাম্পকে অন্য কোথাও সরিয়ে নিয়ে এই পুরো এলাকাটি জাদুঘরে পরিণত করা যায় না? নবাবগঞ্জের এত খালি জায়গা থাকতে এখানে কেন আনসার ক্যাম্প থাকতে হবে? বাংলাদেশ সরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাইলে বাকি বাড়িগুলোর দায়িত্ব নিতে পারে মাত্র একদিনেই।